আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে এবং সেনাবাহিনীর কতিপয় সাবেক কর্মকর্তা এবং আমাদের মতো যারা বাইরে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, কেউ হয়তো ফেক আইডি দিয়ে, কেউ হয়তো রিয়েল আইডি দিয়ে, কেউ হয়তো দেশে বসে, কেউ হয়তো দেশের বাইরে বসে সেনাবাহিনী নিয়ে, সেনাপ্রধান নিয়ে যে অকথ্য, যে অশ্লীল এবং যে অশ্রাব্য কথা শুরু করেছেন, এটি যদি চলতে থাকে তাহলে এই বাহিনীটি আলটিমেটলি থাকবে না। ভারতের যে একটা মাস্টার প্ল্যান যদি থেকে থাকে যে বাংলাদেশকে তারা দখল করে নেবে এবং সেই বাংলাদেশকে দখল করার ক্ষেত্রে যে বাহিনীটি আমাদের শিল্ড হিসেবে কাজ করবে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। তো সেই সেনাবাহিনীকে নিয়ে আমরা যা কিছু করছি তার বিপরীতে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কিছুই করা হচ্ছে না। আমাদের দেশে একটা ভীষণ রকম যাকে বলা হয় প্রথা রয়েছে, সেটা হলো মানুষ একটু টাকা পয়সা হলেই বাঘ লালন পালন করার স্বপ্ন দেখে। এখন বাঘ লালন পালন করার অনেকগুলো নিয়ম আছে, মধ্যপ্রাচ্য হয়, বাংলাদেশের স্বপ্ন দেখে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাঙালি রাজা বাদশা আজ পর্যন্ত কেউ বাঘ পালন করেছে এরকম দৃশ্য আমি বাংলাদেশে দেখিনি। তবে হ্যাঁ, সিনেমায় দেখা যায় যে ভারতের নিজাম তিনি তার রাজদরবারে বাঘ পুষতেন এবং তার সিংহাসনের পাশে একটি বাঘ থাকতো। ইদানিং চলচ্চিত্রে সেটা দেখা যাচ্ছে, বাস্তব ঘটনা আমরা কিন্তু সেটা জানি না। আমরা যেটা জানি যে বড় বড় রাজা বাদশারা বাঘ শিকার করতেন, অনেক বীরেরা বাঘ শিকার করতেন, ওই পর্যন্তই। কিন্তু আমাদের যে রাষ্ট্রযন্ত্র, সে রাষ্ট্রযন্ত্রে বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার রূপে সত্যিকার অর্থে যারা আমাদেরকে পাহারা দেন তারা হলেন সেই সেনাবাহিনী। এই সেনাবাহিনীর ইতিহাস আজকের নয়। সেই যে প্রথম সম্রাট শারগন, সেই জমানা থেকে সেনাবাহিনী। তারপর মধ্যযুগে যখন অটোম্যানরা একটা প্রথম যাকে বলা হয় আর্টিলারি তারা গঠন করেছিলেন একেবারে নিয়মিত, এর আগ পর্যন্ত যেটা হলো সেনাবাহিনীর ধরন এবং প্রকৃতি ছিল আলাদা। কিন্তু সারা পৃথিবীতে মুসলমানরাই প্রথম একটা নিয়মিত সেনাবাহিনী, যেটা আজকে আমরা বাংলাদেশে ব্যবহার করছি, সারা দুনিয়াতে ব্যবহার করছে। তো সেই সেনাবাহিনীর নাম তারা দিয়েছিল জেনিসারি বাহিনী। এটি তারা বিশেষভাবে তৈরি করেছিল। তো যা হোক, এখন সেই সেনাবাহিনীর যখন লেখাপড়া হয়, ট্রেনিং হয়, সেখানে যে সকল গোয়েন্দা বিষয়াদি শেখানো হয়, সারা দুনিয়ার যত ভালো ভালো দিক রয়েছে, সেখানে কোড অফ নেপোলিয়ন, তারপরে সেখানে মাস্টার সানঝুর যে আর্ট অফ ওয়ার এবং অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্ভবত পড়ানো হয়। বাংলাদেশে হয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু অন্যান্য মিলিটারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এমনকি আমেরিকাতে পেন্টাগনে, এগুলোকে ধরে নেওয়া হয় বাইবেল। তারপর কিছু কিছু ব্যাটেলকে, যেগুলোকে বলা হয় ডিসিসিভ ব্যাটেল, এই সকল ব্যাটেলের ইতিহাস বছরের পর বছর পড়ানো হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। যেমন জুলিয়াস সিজারের কয়েকটা যুদ্ধ রয়েছে, নেপোলিয়ন বোনাপার্টের কয়েকটা যুদ্ধ রয়েছে। তার মধ্যে নেপোলিয়ন বোনাপার্টের যে ইতালি আক্রমণ এবং মিশর আক্রমণ, এবং সেখানে যে মিশরের দ্য ওয়ার অফ পিরামিডের যুদ্ধ, এ দুটো বিশ্ব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটারলু যুদ্ধ আরও গুরুত্বপূর্ণ। তারপর দ্য ব্যাটেল অফ ক্যান্নাই খুবই গুরুত্বপূর্ণ জুলিয়াস সিজারের। এরপর প্রাচীন বীর নেপোলিয়নের অনেক আগের আর আলেকজান্ডারের কিছু পরের, সেটা হলো হানিবল। তার বেশ কয়েকটা যুদ্ধ, বিশেষ করে তার ইটালি আক্রমণ এবং স্পেন জয়, এটাকে বিশ্বের মিলিটারি ইতিহাসে একটা মাইল ফলক মনে করা হয়। তো এভাবে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, সেখানে নিয়মিতভাবে এই জিনিসগুলো নিয়ে
একেবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্রমাগত এগুলোর উপরই তাদেরকে পড়ানো হয়। শারীরিক যোগ্যতা, ফিটনেস এটা একটা পার্ট। তবে মিলিটারির যে কৌশলগত যে দিক, এটির সেটা হলো তার যে মিলিটারি জিনিয়াসনেস, যুদ্ধ কৌশল প্রণয়নের যে সক্ষমতা, চিন্তা, হৃদয় এবং মন, এ দুটোকে আলোকিত করাটাই আসলে একটা সামরিক বিশ্ববিদ্যালয়ের মানে অন্যতম গোল থাকে। তারপর যেটা থাকে হলো তার মধ্যে নেতৃত্বের প্রতিভা জাগানো, কৌশল জাগানো, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যিনি জেনারেল হবেন তার দরকার হবে কূটকৌশল, কূটনীতি, গোয়েন্দাগিরি। এবং সেই গোয়েন্দাগিরির মধ্যেই সবচেয়ে মহার্ঘ যে মন্ত্র রয়েছে সেটা হলো আমাদের ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্য ওরফে বিষ্ণুগুপ্ত ওরফে কৌটিল্য, তার যে লেখা অর্থশাস্ত্র। তো সেই অর্থশাস্ত্রে সেনাবাহিনীর জন্য, রাজার জন্য, সেনাপতির জন্য একটা আলাদা বিভাগ আছে। সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের যে ঐতিহ্য, তাদেরকে যেন লোকজন সমীহ করে, ভয় পায়, এই জন্য কতগুলো কর্মকৌশলের কথা সেখানে বলা হয়েছে। আমাদের দেশের সেনাবাহিনীর বা সেনাবাহিনীর কর্তারা এই বিষয়গুলো পড়েছেন অথবা ভুলে গেছেন, অথবা পড়েছেন ভুলেননি, কিন্তু এগুলো প্রয়োগ করতে তারা সাহসী হচ্ছেন না। তারা রাস্তাঘাটে এই গত 7-8 মাসে যেভাবে অপদস্থ হয়েছেন, যেভাবে অপমানিত হয়েছেন, অনেকে বাংলাদেশের সামরিক শাসনের কথা বলেন। আমার কাছে মনে হচ্ছে যে এরকম অবদমিত মন নিয়ে, অপমানিত শরীর নিয়ে অত্যাচার করা সম্ভব, জুলুম করা সম্ভব, কিন্তু শাসন করা সম্ভব নয়। শাসন করার জন্য একটা প্রশান্ত চিত্ত দরকার আছে, যেটি সাবেক সরকারের ছিল না। এমনকি আমাদের কারোর মধ্যে সেটা ছিল না। শুধুমাত্র 2 জনের মোটামুটি একটা প্রশান্ত আত্মা ছিল, সেটা হলো জিয়াউর রহমান সাহেবের আর এরশাদ সাহেবের। ফলে তাদের জমানাতে শত শত বিতর্ক থাকা সত্ত্বেও আমরা একটা চমৎকার রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, প্রশাসন যন্ত্র আমরা পেয়েছিলাম। আর অন্যান্য যারা এসেছেন, হতাশা ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল মনের মধ্যে, প্রতিহিংসা ছিল, তারপর অশিক্ষা ছিল, কুশিক্ষা ছিল, নানা রকম অসঙ্গতি ছিল, পরিবেশ পরিস্থিতি প্রতিকূল ছিল। ফলে তারা কোনো লিগেসি তৈরি করতে পারেনি। অধিকাংশ তারা যে সকল বদনজির, ব্যাড ইনস্ট্যান্স তৈরি করে গেছেন, সেগুলো এখন ভাইরাস আকারে পুরো প্রশাসন যন্ত্রে রীতিমতো জ্বালাচ্ছে। তো যেটা বলছিলাম যে সেনাবাহিনীকে নিয়ে যদি আমাদেরকে কাজ করতে হয়, তাহলে তাদের শরীর ঠিক রাখতে হবে, মন ঠিক রাখতে হবে, মস্তিষ্ক ঠিক রাখতে হবে, এবং তাদের যে অহংকারের জায়গা, অহমিকার জায়গা, গর্বের যে জায়গা, সেই জায়গাগুলো, সেই জায়গাতে আঘাত করা যাবে না। এখন কৌশলে হোক কিংবা চক্রান্ত করে হোক, তাদের শরীরে দীর্ঘদিন ধরে মেদ জমিয়ে দেওয়া হয়েছে, মানে মুভমেন্ট করার অনুপযুক্ত করে দেওয়া হয়েছে বিরাট এক সংখ্যক কর্মকর্তাদেরকে। তারা বেল্ট পরবেন না, তাদের শরীরে মেদ হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে। 3 বেলা তাদেরকে খাবার দেওয়া হয়েছে। তাদেরকে অস্ত্র ট্রেনিংয়ের পরিবর্তে দামি গাড়ি, দামি বাড়ি, ব্যবসা বাণিজ্য, বড় বড় পোর্টফোলিও, বিদেশে ঘন ঘন বিদেশ যাত্রার সুযোগ সুবিধা, এবং রিটায়ার্ড করার পরে বা আগে ব্যবসা বাণিজ্য দিয়ে তাদের যে সামরিক চরিত্র, এটাকে রীতিমতো তছনছ করে দেওয়া হয়েছে। এর ফলে সেই যে 2009 থেকে, না আরও আগের থেকে, আপনি ধরুন 2001 থেকেই কিন্তু এই অধঃপতনটা হয়ে আসছে। কে কার আত্মীয়, তারপর কার সঙ্গে কোন ভবনের ভালো যোগাযোগ রয়েছে, বঙ্গভবন, গণভবন, আরও অনেক ভবন, সরকারি বেসরকারি ভবনের যোগাযোগ রয়েছে। এইগুলোকে যাকে বলা হয় পদোন্নতির প্রধান উপকরণ মনে করা হতো। আমি যখন সংসদ সদস্য হলাম, আমি অবাক হয়ে গেলাম যে ব্রিগেডিয়ার পদমর্যাদার অনেক কর্মকর্তা, আমার মতো একেবারে নবীন সে 2009 সালে,
যারা একটা প্রমোশনের জন্য আমার কাছে এসেছেন, আমি এগুলো কল্পনাই করতে পারি না। তাহলে বুঝেন যে সেনাবাহিনীর মধ্যে রাজনীতিকরণটা 2009 সনে শুরু হয়নি বা তারপরে শুরু হয়নি, আগের থেকে শুরু হয়েছিল। ফলে 2009 সনে আমার মতো লোক, শুধু আমার আসলে ওরকম কোনো যোগ্যতাই ছিল না, অনেকে যেটা জানতো যে আমার সঙ্গে হয়তো কারো কারো ভালো সম্পর্ক থাকতে পারে, এবং সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষক বলেন, সামরিক কর্তা বলেন, জুডিশিয়ার কর্তা বলেন, মানে আসেনি আমার কাছে এরকম খুব অল্প লোক রয়েছেন, এবং সেগুলো অনেক বড় বড় মানুষ। মানে এই যে তাদের মধ্যে যে একটা দলদাসপনা, দলীয় বৃত্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যার ফলে কি হচ্ছে, রায়ট দমন করতে গিয়ে, উপজেলাতে অপারেশন পরিচালনা করতে গিয়ে তারা প্রায়ই অবমাননাকর, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। তাদেরকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, সামাজিক মাধ্যমে তাদের চরিত্র নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাদেরকে তুই তুকারি করে গালাগালি দেওয়া হচ্ছে, বাপ মা তুলে গালাগালি দেওয়া হচ্ছে। এবং এরকম পরিবেশ এবং পরিস্থিতি যখন হয়, তখন